আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো। তোমরা জানো যে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম যথারীতি চলছে। এই করোনা প্যান্ডেমিক এর সময় তোমাদের পড়ালেখা যেন স্থবির না হয়ে যায়, তার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। আর আজ তোমাদের সামনে হাজির হয়েছি রসায়ন বিষয় নিয়ে, অধ্যায় 8, চ্যাপ্টার 8 আর টাইটেল হচ্ছে রসায়ন ও শক্তি, এবং আমাদের মেইন যে কন্টেন্ট সেগুলো হচ্ছে তাপহারী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া, ডেলেস হিসাব করা এবং শক্তিচিত্র। পার্ট 1, এটা সঙ্গতকারী পার্ট 1 লিখতে হয়েছে কারণ কয়েকটি অংশ হবে, কারণ বড় চ্যাপ্টার। তো চ্যাপ্টার শুরুতেই তোমরা লক্ষ্য করবে আছে বন্ধন শক্তি। বন্ধন শক্তি কি? অণুতে পরমাণুসমূহ পরস্পর সাথে যে আকর্ষণ বলে যুক্ত আছে সেটি হলো বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। এরপর আছে ইন্টারমলিকিউলার ফোর্স বা আন্ত আণবিক শক্তি। ইন্টারমলিকিউলার বলতে ইন্টারমলিকিউলার ফোর্স আছে, ইন্টারমলিকিউলার এনার্জি, মধ্যে ভিতরে মলিকিউলার আণবিক বা অণুর মধ্যে যে শক্তি সেটি হচ্ছে কি ইন্টারমলিকুলার এনার্জি বা আন্তঃআণবিক শক্তি। এখন আন্তঃআণবিক শক্তি সমযোজী যৌগের ক্ষেত্রে একরকম আর আয়নিক যৌগের ক্ষেত্রে একটু ভিন্ন। সমযোজী যৌগের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে একটি অণুর সাথে আরেকটি অণুর যে আকর্ষণ বল তা হচ্ছে তোমার আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক এনার্জি, আন্তঃআণবিক শক্তি। যে শক্তির বলে সমযোজী যৌগে অণুসমূহ পরস্পরের কাছাকাছি থাকে তা হলো সমযোজী যৌগের আন্তঃআণবিক শক্তি। আর আয়নিক যৌগের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার আয়নগুলোর মধ্যে যে আকর্ষণ বলের কারণে তারা পরস্পরের সাথে থাকে তা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। কেমন? পানির ক্ষেত্রে এই পানির অণুগুলো পরস্পরের সাথে যে আকর্ষণ বলে যুক্ত থাকে তা হলো তার আন্তঃআণবিক শক্তি। আর আয়নিক যৌগে যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা বলি, এখানে একটি সোডিয়াম তার পাশে 6টি একটি সোডিয়াম আয়ন তার পাশে 6টি ক্লোরাইড আয়ন দ্বারা ঘিরে থাকে, অথবা একটি ক্লোরাইড আয়ন 6টি সোডিয়াম আয়ন দ্বারা ঘিরে থাকে। আমরা যদি এটা পিক্টোরিয়ালি বা গ্রাফিক্যালি অথবা ছবি দিয়ে প্রকাশ করতে চাই তবে তা হবে এমন, দেখো এইরকম। তাহলে ক্লোরাইড আয়ন এর পাশে একটা ক্লোরাইড আয়ন, একে আবার ঘিরে আছে দেখো 6টি সোডিয়াম আয়ন। চিত্রটা দেখো কি করছে, একটা সোডিয়ামকে ঘিরে আছে 1 2 3 4 5 6টি ক্লোরাইড আয়ন। আবার অনুরূপভাবে দেখো একটি ক্লোরাইড আয়নকে ঘিরে আছে 1 2 3 4 5 6টি সোডিয়াম আয়ন। এ হলো আয়নিক যৌগের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। এরপরে আলোচনা করব আমরা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি নিয়ে। তাহলে প্রথমে বন্ধন শক্তি বললাম, এরপর আন্তঃআণবিক শক্তি বললাম, এরপর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আসলে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে একটি নির্দিষ্ট পদার্থের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ শক্তি লুক্কায়িত থাকে, যে পরিমাণ শক্তি সেখানে থাকে তাই হলো কি অভ্যন্তরীণ শক্তি। যদি পদার্থবিজ্ঞানে তোমরা পড়েছিলে যে বিষয়টা বিভব শক্তি, কোনো বস্তুর মধ্যে বিভব শক্তি এবং গতিশক্তির যে সম্মিলিত লব্ধি বা রেজাল্ট বা ফলাফল বা যোগফল, সেটাই বলছিলাম হচ্ছে তোমার গতিশক্তি, অভ্যন্তরীণ শক্তি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে এক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদার্থের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ শক্তি লুকায়িত আছে তা হলো অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি।
এখন অভ্যন্তরীণ শক্তির পরে আমরা দেখব যে আসলে তাপের পরিবর্তন, তাপ এক প্রকার শক্তি, আর তাপের পরিবর্তনের ফলে আমার বিক্রিয়া কয় রকম হয়, আর সেখান থেকে তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তির এইগুলোর সম্পর্কটা কেমন হবে তা আমরা দেখব। আচ্ছা, তাপ পরিমাণের উপর ভিত্তি করে বা তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো তাপহারী বিক্রিয়া, তাপহারী, আর একটা তাপোৎপাদী, তাপোৎপাদী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়া কি? তাপ উৎপাদী বিক্রিয়া হলো যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, অর্থাৎ বিক্রিয়কগুলোর মধ্যে যে অভ্যন্তরীণ শক্তি রয়েছে তা দিয়েই বন্ধন ভেঙে তারা নতুন যৌগ অর্থাৎ উৎপাদ তৈরি করে। তাহলে এখানে কি হয়? তাপ উৎপন্ন হয়, তাপ শোষিত হয় না, তাপ উৎপন্ন হয় তাপ উৎপাদী বিক্রিয়ায়। আর এখানে ডেল এইচের মানটা হয় হচ্ছে নেগেটিভ। সেটা কিভাবে নেগেটিভ? দেখো, আমরা একটা বিক্রিয়া কনসিডার করি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান অ্যামোনিয়া। এই বিক্রিয়ায় এই নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে প্রচুর পরিমাণে ইন্টারনাল এনার্জি রয়েছে থাকার কারণে এখানে দেখা যাচ্ছে যে এরা ভিতরে কাজ করে অ্যামোনিয়া তৈরি করে ফেলে। আর অ্যামোনিয়া তৈরি যখন করে তখন সাধারণত কিছু তাপ বেঁচে যায় এবং বিক্রিয়াস্থল গরম হয়। সেখানে 92 কিলোজুল পার মোল এই তাপটা কি হয়ে যায়? বেঁচে যায় বা সারপ্লাস হয়। এক্ষেত্রে ইন্টারনাল এনার্জি E1 ইজ গ্রেটার দেন E2 হবে। এখানে কি হবে? ইন্টারনাল এনার্জিটা বেশি হবে। আর এখানকার ডেল এইচটা তাহলে কেমন হবে? ডেল এইচটা হচ্ছে E2 মাইনাস E1 হবে, E2 মাইনাস E1 হবে। স্বভাবতই এখানে মাইনাস একটা রেজাল্ট পাবো। এটা কি? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কী পাবো? মাইনাস রেজাল্ট। এটা আমরা দেখি মাইনাস কীরকম। ডেল এইচ হবে মাইনাস 92 কিলোজুল পার মোল। তো যোগ দিয়ে লেখো, এভাবে লিখতে পারবে, আর না হলে এইভাবে লেখা যাবে। তাহলে অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে ডেল এইচ বের করার নিয়ম হলো উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে E1 ইজ গ্রেটার দেন E2। এখন শক্তি চিত্রটা কেমন হবে? শক্তি চিত্রটা হবে এমন। এখন নির্দিষ্ট পরিমাণ শক্তি দেখো, এখানে E1টা শক্তি ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে E2তে চলে আসছে। তাহলে ইওয়ানের এনার্জিটা বেশি। এই জন্য দেখো এটা উপরে একটু তোমরা লক্ষ্য করবে, এটা ভুল যেন না হয়। শক্তি ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর শক্তিকে রাখবে, আর এক্স অ্যাক্সিস বরাবর রাখবে শক্তির অক্ষাংশ। নিচে লিখবে শক্তি চিত্র লিখবে, শক্তি চিত্র। তাহলে এটার শক্তি চিত্র ছিল এমন, এখানে এরকম, এখানে শক্তি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এখানে শক্তির অক্ষাংশ এখানে E1 থেকে উৎপাদ তৈরি হবে এইভাবে। আর তাপহারী বিক্রিয়া কি? তাপহারী বিক্রিয়ায় যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় মানে কি? শোষিত হওয়ার অর্থ হলো এখানে ইন্টারনাল এনার্জিটা বিক্রিয়কে কম থাকে, বিধায় তাদেরকে শক্তি পুশ করতে হয়। যেমন আমরা যদি নাইট্রোজেনের অক্সিজেন থেকে যে নাইট্রিক অক্সাইড তৈরি হয় তা কেমনে তৈরি হয় সেই জিনিসটা আমরা দেখব। এখানে ডেল এইচ হলো কত? প্লাস 180 কিলোজুল পার মোল।
পার মোল। এখন এখানে দেখা যাচ্ছে এখানকার যে ইউ1 হচ্ছে ছোট, ইউ1 কম আছে বিধায় এখানে ই2 বড় হবে। কেমন কম আছে? এখানে যদি আমরা 180 জুল প্রায় এত কিলো জুল তাপ দিই তবেই এই বিক্রিয়া প্রসিড করবে, এই বিক্রিয়া হবে, এই বিক্রিয়া ঘটবে। তো দেখা যাচ্ছে তাহলে এর শক্তি চিত্রটা কেমন হবে? এর শক্তি চিত্রটা যেহেতু এখানে E1 ইজ লেস দেন E2, তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে তাকে উপরে যেতে হবে। উপরে যেতে হবে বলতে এইভাবে, আর অ্যারোটা সবসময় দিবে হচ্ছে কার দিকে? উৎপাদের দিকে। তাহলে এক্ষেত্রে উৎপাদ উপরে গেল, এখানে শক্তি আগের মতোই লিখবে শক্তি, আর এখানে লিখবে শক্তির অক্ষাংশ। তার ডেল এসটা কেমন হবে? এখানকার ডেল এস হবে, আমরা সূত্র জানি E2 মাইনাস E1। এটা পজিটিভ রেজাল্ট আসবে। কি রেজাল্ট আসবে? পজিটিভ রেজাল্ট আসবে কোথায়? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন বন্ধন শক্তি, এ তো গেল শক্তিচিত্র, এখানে গেল অভ্যন্তরীণ শক্তি তাপহারী তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এবার তাপহারী তাপ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বন্ধন শক্তি হিসেব করব। বন্ধন শক্তি হিসেব করতে গেলে যেমন আমরা যদি মিথেন নিয়ে আমরা যদি তার সাথে ক্লোরিন যুক্ত করি তাহলে এখানে বিক্রিয়াটা হবে, দেখো মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে আর হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে। এটা যদি আমরা গাঠনিক সংকেত হিসেবে দেখাই তাহলে দেখো কার্বনের হাত হলো 4টা, হাত বলতে যোজনী, তাহলে 4টা হাত লিখে দাও। আর এখানে ক্লোরিন অণুকে 2টি পরমাণু আকারে লেখো। লিখলে দেখো পরবর্তীতে যে বিক্রিয়াটা হচ্ছে তা হলো কন্টেন্ট লাগবে না, মুছে দিলাম। দেখো সি, এখানে বন্ডগুলো দিয়ে দাও, 3টা হাইড্রোজেন দেখা যাচ্ছে আর একটা ক্লোরিন, আর এখানে আছে হলো এই 2টো বন্ড। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বন্ধনটা কাজ করেছে 1 মোল। এখানে কার্বন হাইড্রোজেন এখানে বিক্রিয়কে এটা ভেঙে গেছে, আর এখানে ভেঙে, তাহলে 1 মোল কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙেছে আর 1 মোল ক্লোরিন বন্ধন ভেঙেছে। তাহলে উৎপাদে কি উৎপন্ন হয়েছে? কার্বন ক্লোরিন বন্ধন, 1 মোল কার্বন ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে আর একটি হল হাইড্রোজেন ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমরা এখন হিসেব করব ডেল এইচের মান। আগে বিক্রিয়কের ক্ষেত্রে দেখো, তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে এখানে B1 দাও। কি দাও? B1 বন্ড এনার্জি, বিক্রিয়কের বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্টস। আমরা দেখব কি যে কার্বন হাইড্রোজেন 1 মোল যোগ ক্লোরিন বন্ধন 1 মোল। তাহলে এখানে কার্বন হাইড্রোজেন দেখো আছে 414, আর এখানে আছে দেখো 244। কত? 244 যোগ করে দাও, 4 4 8, 4 1 5 আর 4 2 6, 658 কিলো জুল পার মোল। এবার আমরা B2 দেখি। B2-র ক্ষেত্রে দেখো কি হবে? B2-র ক্ষেত্রে এখানে আমরা এইটা দেখো কার্বন ক্লোরিন বন্ড, তাহলে এটা কি পেলাম? লিখে রাখো 658 কিলো জুল পার মোল। আচ্ছা, আমরা এবার B2 হিসেব করব। B2-র ক্ষেত্রে কি হবে? কার্বন ক্লোরিন বন্ড প্লাস হাইড্রোজেন ক্লোরিন বন্ড। কার্বন ক্লোরিন বন্ড এখানে দেখো আছে 326, আর হাইড্রোজেন ক্লোরিন বন্ড দেখো আছে 431। তাহলে দেখো 1 আর 6 7, 3 2 5, 4 3 7 এত কিলো জুল পার মোল। এত না, তোমরা বলে 757 কিলো জুল পার মোল। এখন দুটো থেকে বিয়োগ দিই যদি দেখো, আমরা যদি ডেল এইচ হিসেব করি এক্ষেত্রে কী হবে? উল্টো, আগে ছিল অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে E2 মাইনাস E1, আর বন্ড এনার্জি হিসাব করার সময়
B1 মাইনাস B2 মানে কি বিক্রিয়কের বন্ধন শক্তি ভাঙার জন্য বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি আর উৎপাদের বন্ধন গড়তে নির্গত শক্তি, এই দুটো জিনিসের বিয়োগফল করো। তাহলে B1 কত ছিল 658 আর এখানে 757, তাহলে মাইনাস কত হবে 99 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এভাবে তোমরা করবে। এখন আমরা যদি মিথেনকে আবার এই মিথেনকে নিয়েই যদি আমরা অক্সিজেনে দহন করি, তাহলে হাইড্রোকার্বনের দহনের একটা সাধারণ বিক্রিয়া তোমরা জেনে রাখো, সেটা সাধারণ এই বিক্রিয়াটা সাধারণ সংকেত এগুলো মনে রাখতে পারবে। CXHY প্লাস X প্লাস Y/4 ইন্টু অক্সিজেন ইকুয়াল টু যা হয় কী হবে X কার্বন ডাইঅক্সাইড প্লাস Y/2 পানি, Y/2 পানি। এখন তাহলে আমরা যদি মিথেনকে পোড়াই অক্সিজেনে তাহলে কেমন হবে? দেখো এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন 5টা। আমরা যদি এখানে X এর মান বসাই 1 আর এখানে বসাই হচ্ছে 4, হাইড্রোজেন 4, তাহলে 4 4 কেটে গেল 1 হবে আর 1 1 2, তাহলে এখানে 2 অক্সিজেন। আবার এখানে একটা যেহেতু কার্বন আছে তাহলে X বলতে কার্বনের সাথে X আছে, তাহলে একটা কার্বন ডাইঅক্সাইড লেখো আর এখানে Y এর মান 4 বসাও, 2 2 4 তাহলে 2 আয়তন পানি। এইভাবে সমতা করলে তোমাদের জন্য খুবই সহজ হবে বিষয়টা। এখন এইখান থেকে যদি বলে যে এর ডেলএইচের মান হিসেব করো, ডেলএইচের মান হিসেব করো, তখন তাহলে আমরা কিভাবে এর ডেলএইচের মান হিসেব করব? এর ডেলএইচের মান হিসেব করব আমরা এগুলোকে আগে গাঠনিক সংকেত রূপে প্রদর্শন করব, গাঠনিক সংকেত। আর অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, এখানে কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বন ডাইঅক্সাইড আমরা জানি সরলরৈখিক কার্বন ডাইঅক্সাইড, এটা সরলরৈখিক। আর এখানে ওয়াটারের ক্ষেত্রে দেখো এইভাবে লেখা যায়, সবার যোজনী ফুলফিল করতে হবে, আবার এইভাবে দেখাতে হবে। এখন আমরা যদি এখানে E1 হিসাব করি, E1 না সরি B1 দিয়ে করবে যেহেতু এটা বন্ড এনার্জি, তাহলে 4টা আছে দেখো কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন বন্ড আছে 4টা। তারপরে দেখো এখানে 2টো আছে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড। আচ্ছা তাহলে হিসেব করি আমরা, 4 গুণন 414, তারপরে দেখো 2 গুণন এখান থেকে মানটা নিয়ে নাও 498। আর B2-র ক্ষেত্রে দেখো, B2-র ক্ষেত্রে এখানে আমাদের আছে 2টি, B2-র ক্ষেত্রে দেখো এখানে আছে 2টি কার্বন অক্সিজেন বন্ড আর 4টি আছে হাইড্রোজেন অক্সিজেন বন্ড। হাইড্রোজেন অক্সিজেন বন্ড। আচ্ছা হাইড্রোজেন অক্সিজেন বন্ডের ক্ষেত্রে এখানে আমাদের বন্ড এনার্জিটা একটু নিয়ে নিতে হবে। হাইড্রোজেন 464, হাইড্রোজেন অক্সিজেন বন্ড হচ্ছে 464। তাহলে 2 গুণন দেখো কোথায় আছে, এটা হলো 724, 4 গুণন 464। এখান থেকে দেখো আমরা যদি হিসেব করি তাহলে ডেল এইচ B1 মাইনাস B2 সমান পাবো -890 কিলোজুল পার মল। এটা তোমরা হিসেব করে দেখো হয় কি না। এই পর্যন্তই আমাদের কন্টেন্ট ছিল। আর এই পার্ট 1 এখানেই শেষ। এরপরে পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।